তুমি কোন জায়গা থেকে জানলে, কতটুকু জানলে এটা কোশ্চেন প্রপারলি সলভ করতে পারবে, অর্থাৎ প্রশ্ন সলভ করার সঠিক উত্তর করার অ্যাপ্রোচটা কি হওয়া উচিত আজকের ক্লাস থেকে মূলত সেটা তুমি জানতে পারবা। ঠিক আছে? এবং যেহেতু অনেক টপিক থেকে প্রশ্ন, সুতরাং যে টপিক থেকেই প্রশ্ন ওই টপিকের উপরে একটা সংক্ষিপ্ত আলোচনাও তুমি পাবা। বুঝতে পারছো? বলতে গেলে সহজ কথায় ২ ঘন্টায় এত কিছু নিয়ে আমরা আলোচনা করব যেটা তুমি সাধারণত কমন সেন্সে আমরা ভাবি না যে এত কিছু ২ ঘন্টায় পড়া যায় বা কথা বলা যায়। ওরকম অনেক বিষয় নিয়ে ২ ঘন্টা আলোচনা করা হবে। দেরি করব না, শুরু করি। দেখো, বিড়াল প্রবন্ধে পরম ধর্ম বলতে বোঝানো হয়েছে অপশন আছে পরম সহিষ্ণুতা, জ্ঞানার্জন, ধৈর্য, পরোপকার। দেখো, ওখানে পরম ধর্মের প্রসঙ্গটা কেন আসছিল, কিভাবে আসছিল, আগে এটা বুঝো। দুধ রাখা ছিল কার জন্য? কমলাকান্তের জন্য। দুধ কার? মঙ্গলা নামের কাবে। দহিয়াছে কে? প্রসন্ন গোয়ালিনী। খাবে কিরা? খাবে হচ্ছে কমলাকান্ত। এখন তারে ফাঁকি দিয়ে সেই দুধ খায় গেল কে? বিড়াল। এই নিয়ে বিড়ালের সাথে কমলাকান্তের বাক বিতণ্ডা, দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। কমলাকান্তের কথা হলো, তুমি দুধ খায় ফেলেছো, এটা আমার জন্য রাখা ছিল, এখন তুমি অন্যায় করছো, তোমার বিচার হবে। আর বিড়ালের কথা হচ্ছে, আমি ইচ্ছা করে শখ করে খাই নাই, তোমার সাথে আমার সারা দুলাভাইয়ের সম্পর্ক না যে তোমার আমি টিটকারি দিছি, আমি খাইছি হচ্ছে ক্ষুধায়, নাকি আমি টিকতে না পারে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে আমি শেষ পেশায় তোমার জন্য রাখা দুধ আমি খেয়ে ফেলছি। তবে আমি দুধ খাইছি, আমার পেট ভরছে, তোমারও একটা উপকার হয়েছে। সেটা কি? সেটা হলো তুমি খুব বিরাট ভালো কাজ করছো, তোমার কাজটা পরম ধর্ম। কেন? কারণ তুমি অন্যের উপকার করছো। খেয়াল করো, তাহলে দুধ প্রকৃতপক্ষে কার? মানে খাবে কে? দুধ খাবে হচ্ছে মূলত কমলা, কিন্তু দুধটা খায় গেছে কে? খায় গেছে হচ্ছে বিড়াল। কারণ বিড়ালের যুক্তি হচ্ছে, তোমার জন্য যে খাবার ছিল সেটা আমি খাইছি, এতে করে তুমি কি করছো? তুমি পরোপকার করলা, অর্থাৎ তুমি নিজের খাবার আমারে তুমি খাওয়াই দিলা। তোমার খাবার আমি খাওয়ার কারণে তুমি কি করলা? অন্যের উপকার করলা, পরোপকার করলা। তাহলে বিড়াল এই পরোপকারকে কি বলছে? পরম ধর্ম। বুঝা গেছে কথা? বলছে ধর্ম কি? অন্যের উপকার করাই হচ্ছে ধর্ম। পরের উপকার করো, তোমার দ্বারা যদি অন্যকে উপকৃত হয় তাহলে তুমি পরম ধর্মের কাজ করলা। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যয়ন করেন? আইন বিভাগ। জ্ঞানমূলক প্রশ্ন, ডিরেক্ট উত্তর, ডিরেক্ট প্রশ্ন, ডিরেক্ট উত্তর। আইন বিভাগ বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিল করেছিল তখন, যখন বঙ্গবন্ধু পড়াশোনা করতেন। আমরা সম্প্রতি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুকে আবার তার ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছেন। সমাজের উচ্চ মঞ্চে বসেছে সংকীর্ণ বাতায়নে, পঙ্ক্তিটিতে রবীন্দ্রনাথের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? একটু খেয়াল করো, প্রশ্নটা কঠিন আছে। এখানে হলো জ্ঞানের অভাব, তারপর ঔদ্ধত্য, তারপর উদাসীনতা, তারপর ব্রাত্যজন থেকে বিচ্ছিন্নতা। একটু খেয়াল করো তো, রবীন্দ্রনাথরা পেশায় কি ছিল বা তাদের পারিবারিক ভাবে তারা কোন কাজের সাথে যুক্ত ছিল, একটু খেয়াল করো। রবি ঠাকুরের পারিবারিক ভাবে ছিলেন হচ্ছে জমিদার, তাই না? কলকাতা জোড়াসাঁকোতে, জোড়াসাঁকো একটা জায়গার নাম, মনে করেন সেখানে আবার দুটো সাঁকো আছে, আমাদের ফকিরের পুলে যেমন কোনো পুল নাই, ওইরকমই জোড়াসাঁকো নামে একটা জায়গা আছে, ওই জায়গায় রবীন্দ্রনাথের পৈতৃক বাড়ি। তো ওনারা পেশা ছিলেন হচ্ছে জমিদার। এখন জমিদার হওয়ার কারণে বুঝতে পারো সমাজের উচ্চ মঞ্চে তাদের অবস্থান, অর্থাৎ উচ্চ শ্রেণীর মানুষ। তো রবি ঠাকুর জন্মের পরে, মারা যাওয়ার আগে, ওনার জীবন ছিল কত বছরের? ওনার জীবন ছিল সব মিলে 80 বছরের। মারা যাওয়ার মাত্র 4 মাস আগে একটা বই প্রকাশিত হয়, বইটার নাম হচ্ছে জন্মদিনে। আর জন্মদিনে বইটারই কবিতা হচ্ছে ওই কথা। অর্থাৎ রবীন্দ্রনাথের সব মিলে যে 56টা কবিতার বই আছে, তার মধ্যে একটা কবিতার বইয়ের নাম জন্মদিনে। জন্মদিনের কবিতা হচ্ছে ওই কথা, সেখান থেকে এই প্রশ্নটা। তো দেখো, অলমোস্ট জীবনের শেষ প্রান্ত, 80 বছর বয়সে মারা গেছেন, তার 4 মাস আগে প্রকাশিত হওয়া বই। আমি যদি ধরে নিই ওইটা তিনি কিছুদিন আগে লিখছেন, এটা বেশি আগে তো আর না, কমপক্ষে ধরো 75 যখন তার বয়স তখন লিখছেন। ওই সময় গিয়ে, ওই বয়সে গিয়ে নোবেল পুরস্কার পাওয়ার পরে, নোবেল পাওয়ার পরে সারা বিশ্ব ঘোরার পরে ওনার মনে হয়েছে জীবনের শেষ লগ্নে, শেষ প্রান্তে উনি তেমন কিছুই জানেন না, তার জানাশোনার পরিধি খুব সামান্য। তিনি অল্পই জানেন। এই যে আত্মসমালোচনা, এই যে নিজের প্রতি নিজের ক্ষুদ্রতা বোধ, এটাই হচ্ছে এই কবিতার মূল সুর। তো এখানে তিনি যে কথাটা বলছেন যে আমি জমিদার হওয়ার কারণে বা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ হওয়ার কারণে সমাজের সমস্ত শ্রেণীকে আমি কাছ থেকে দেখিনি। সমাজের মধ্যে বেশি মানুষ কারা বলতো? বেশি মানুষ হচ্ছে গরিবরা, তাই না? জেলে, মুটে, মজুর, এদের সংখ্যা হচ্ছে সমাজে বেশি। তো রবীন্দ্রনাথ বলছে এদের দ্বারা সমাজ পরিচালিত হয়, আমরা হয়তো উচ্চতলার মানুষ বড় জোর 5% হতে পারি, বাকি 95% হচ্ছে ওই মানুষ। এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে একটা সমালোচনা ছিল যে রবীন্দ্রনাথ সাধারণ মানুষ বা গরিবদেরকে নিয়ে খুব বেশি লেখেননি। রবীন্দ্রনাথ সেটাকে স্বীকার করেছেন, বলছেন যে হ্যাঁ আমি লিখি নাই। না লেখার কারণ কি? না লেখার কারণ হচ্ছে ওই সাধারণ মানুষের জীবনের কাছাকাছি আমি যেতেও পারি নাই, আমি সেই জীবনটা দেখতেও পারি নাই। খেয়াল করো, তোমরা যারা ট্রেনে চড়ছো, ট্রেনে ট্রেনে জানালা দিয়ে বাইরে তাকাইলে যেরকম করে গ্রাম দেখা যায়, ট্রেনের জানালা দিয়ে তাকালে যেমন গ্রাম দেখা যায়, রবীন্দ্রনাথ বলছে আমি তেমন সমাজের উচ্চ মঞ্চে বসেছিলাম, সংকীর্ণ মানে সামান্য, বাতায়ন, বাতায়ন শব্দের মূল অর্থ হচ্ছে জানালা। আমি ওরকম করে সমাজের উচ্চ মঞ্চ থেকে জানালা দিয়ে ওই মানুষগুলোকে দেখেছি। তাহলে কম দেখলাম না বেশি দেখলাম? কম দেখলাম। তো কম দেখার কারণে ওই সমাজের ম্যাক্সিমাম জনগোষ্ঠীকে আমি আমার লেখায় স্থান দিতে পারি নাই, তাদের নিয়ে আমার কবিতা ওইভাবে হয় নাই। তো আমি চাই ওই গরিব শ্রেণীর কোনো কবি কি করবে, ওখান থেকে উঠে আসবে, অর্থাৎ জেলের ছেলে কবি হবে, কৃষকের ছেলে কবি হবে, মজুরের ছেলে কবি হবে, মুটের ছেলে কবি হবে। ওই কবিরা উঠে আসা ওই জীবনটাকে প্রতিনিধিত্ব করবে, তারা ঠিক মতো ওই মানুষগুলোকে বিশ্ব দরবারের সামনে পরিচয় করাই দিবে। বুঝতে পারছো? তাইলে সমাজের উচ্চ মঞ্চে মঞ্চে বসে, সংকীর্ণ বাতায়নে বসে, তার মূল কথা হচ্ছে ব্রাত্যজন থেকে বিচ্ছিন্নতা। ব্রাত্যজন মানে হচ্ছে যারা গরিব মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের থেকে তিনি দূরে চলে গেছেন। জ্ঞানের অভাবও হয় না, উদাসীনতাও হয় না, অদ্যত্ত হওয়ার তো সুযোগই নেই। উনি ব্রাত্যজন বা সাধারণ মানুষ থেকে যে দূরে ছিলেন, বিচ্ছিন্ন ছিলেন, সেটাকে তিনি প্রকাশ করছেন। সুতরাং উত্তর হিসেবে আমরা এটাই দিব, ব্রাত্যজন থেকে বিচ্ছিন্নতা।